আপনার যদি পৈতৃক সম্পত্তি থাকে এবং আপনি যদি ভেবে থাকেন আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বড় নির্দেশ সামনে এসেছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো পৈতৃক সম্পত্তি বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু অনেকগুলি নির্দেশিকা মানতে হবে। তো কি কি নির্দেশিকা রয়েছে এবং কেন এই নির্দেশিকাগুলি রয়েছে বা কেন এই নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে বড় নির্দেশটি সামনে এসেছে সেই নির্দেশে কি বলা হয়েছে এবং কি রয়েছে বিস্তারিত আলোচনা করব বা দেখে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পেতে বা অন্যান্য ভিডিওর আপডেট পেতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে পৈতৃক সম্পত্তির বিক্রি আর সহজ নয়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের উত্তর। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো হিন্দু অধিকারী যদি তার পৈতৃক কৃষি জমি বিক্রি করতে চান, তবে তাকে প্রথমে পরিবারের অন্য কোনো সদস্যকে সেই জমি বিক্রির সুযোগ দিতে হবে। এই সিদ্ধান্ত হিন্দু উত্তরাধিকার আইনের ধারা 22 অনুযায়ী নেওয়া হয়েছে, যা নিশ্চিত করে যে পৈতৃক সম্পত্তি বাইরের লোকের হাতে চলে না যায়। তো আপনি যদি ভেবে থাকেন আপনার পৈতৃক সম্পত্তি আপনি বিক্রি করে দিবেন বাইরের কোনো লোকের কাছে বা কোনো থার্ড পার্সনের কাছে, তাহলে কিন্তু সেটি আপনি করতে পারবেন না। আপনি যদি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সুযোগ দিতে হবে। মনে করেন আপনি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করবেন বাইরের কোনো বা আপনার গ্রামের কোনো একটি লোকের কাছে। তো সেই সম্পত্তি বিক্রি করার আগে আপনার যদি ভাই থাকে, তাহলে আপনার ভাইয়ের সঙ্গে প্রথমে আপনাকে কথা বলে নিতে হবে বা পরামর্শ নিয়ে নিতে হবে। যদি আপনার ভাই আপনার জমিটি নিতে রাজি না হন, গ্রামের যে কোনো লোকের কাছে বিক্রি করার জন্য পারমিশন দিয়ে দেয় বা যে কোনো থার্ড পার্সনকে বিক্রি করার পারমিশন দিয়ে দেয়, তাহলেই আপনি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে পারবেন বাইরের কোনো লোকের কাছে। এবং সেই সম্পত্তি যদি আপনার ভাই নিতে চায়, তাহলে আপনার ভাইয়ের সঙ্গে বসে মিলচাল করে সেই সম্পত্তিটি বা জমিটি আপনার ভাইয়ের কাছেই আপনাকে বিক্রি করতে হবে। তো সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে হিন্দু উত্তরাধিকার আইনের 22 নম্বর ধারা অনুযায়ী। এই সিদ্ধান্তটি নেওয়ার কারণ হলো পৈতৃক সম্পত্তি যেন বাইরের কোনো লোকের হাতে চলে না যায় বা বাইরের কোনো লোকের হাতে বিক্রি যেন হয়ে না যায়। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে রায় ও যুক্তি। তো এখানে বলা হয়েছে এই মামলা ছিল হিমাচল প্রদেশের নাথু ও সন্তোষের মধ্যে। সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত ও এম আর সায়ের বেঞ্চ তাদের রায়ে বলেন, ধারা 22-এর উদ্দেশ্য হলো সম্পত্তি পরিবারে রেখে দেওয়া। এই ধারা অনুযায়ী যদি কোনো উত্তরাধিকারী তার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চান, তবে তাদের প্রথমে পরিবারের অন্য সদস্যদের কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে। তো সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, সেই মামলাটি ছিল হিমাচল প্রদেশের নাথু ও সন্তোষের মধ্যে। তো এই যে মামলাটি ছিল, সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল ইউ ইউ ললিত এবং এম আর সাহের। তাদের রায়ে বলেন বা তাদের রায়ে জানান, ধারা 22-এর উদ্দেশ্য হলো পৈতৃক সম্পত্তি পরিবারের মধ্যেই বা পরিবারের কোনো সদস্যের কাছেই রেখে দেওয়া বা বিক্রি করে দেওয়া। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ধারা 22-এর গুরুত্ব। হিন্দু উত্তরাধিকার আইনে ধারা 22-এর অধীনে এই ব্যবস্থা রাখা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি রেখে যান এবং কোনো উইল না করে যান, তবে তার সম্পত্তি স্বাভাবিকভাবে তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হবে। যদি কোনো উত্তরাধিকারী তার অংশ বিক্রি করতে চান, তবে তাকে প্রথমে পরিবারের অন্য সদস্যদের সুযোগ দিতে হবে। তো এখানে বলা হয়েছে হিন্দু উত্তরাধিকার আইনের ধারা 22-এর অধীনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সম্পত্তি রেখে যান এবং সেটি যদি কোনো উইল না করে যান, তবে কিন্তু তার সম্পত্তি স্বাভাবিকভাবে তার উত্তরাধিকারীদের মধ্যেই ভাগ হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উইল কথাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো উইল কথাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণেই, যদি কোনো ব্যক্তি তার সন্তানদের কাছ থেকে অসন্তুষ্ট হয়ে বাইরের কারো নামে বা বাইরের কোনো ব্যক্তির নামে তার সম্পত্তি উইল করে দিয়ে যায়, তাহলে সেই সম্পত্তি যার নামে উইল করা থাকবে বা যার নামে উইল করে দিবে, আইনতভাবে সেই কিন্তু সেই সম্পত্তির মালিক হবে। এবং যদি কোনো উইল না করে যান, তাহলে তার সম্পত্তি তার ছেলে মেয়ে বা তার উত্তরাধিকারীরা পাবেন। এবং এখানে আবারও বলে দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি মারা যায় বা যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় এবং তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যায় এবং কোনো উত্তরাধিকারী মনে করেন তার অংশ বাইরের কোনো লোকের কাছে বা বাইরের কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিবেন, সেই ক্ষেত্রে সে কিন্তু তার অংশ বিক্রি করতে পারবেন না। যদিও তার অংশটি বিক্রি করে দেন এবং তার বাকি উত্তরাধিকারীরা এ বিষয় নিয়ে আদালতে কেস করেন, তাহলে কিন্তু বাকি উত্তরাধিকারীদের তরফেই রায় দেওয়া হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ধারা 4-এর 2
এবং ভাড়াটিয়া অধিকার। আদালত আরও ব্যাখ্যা করেছেন যে হিন্দু উত্তরাধিকার আইন 1956 এর ধারা 4-2 এই ধারা ভাড়াটিয়া অধিকার সম্পর্কিত এই নিয়মে কোনো প্রভাব ফেলবে না, যা জমি বিক্রয় বা মালিকানার চেয়ে আলাদা। আদালতের মতে ধারা 22-এর মূল লক্ষ্য হল পৈতৃক সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা, যাতে কোনো বহিরাগত ব্যক্তি পারিবারিক সম্পত্তির অংশ না হয়ে যায়। তো এখানে বলা হয়েছে যদি কোনো উত্তরাধিকারী বা যদি কোনো ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি কোনো ব্যক্তিকে ভাড়াটিয়াভাবে দিয়ে থাকেন বা চাষ করার জন্য দিয়ে থাকেন, এবং যদি তিনি মনে করেন সেই জমিটি যে ব্যক্তির কাছে ভাড়াটিয়াভাবে আছে বা যে চাষবাস করছে কার কাছে বিক্রি করবেন, সেটিও কিন্তু এই ধারা অনুযায়ী কার্যকর হবে না। আদালতের মতে বা আদালত ধারা 22কেই লক্ষ্য করবেন, যাতে পারিবারিক সম্পত্তির অংশ কোনো বহিরাগত ব্যক্তি বা বাইরের কোনো ব্যক্তি না হয়ে যায়। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো মামলার বিবরণ। এই মামলায় লাজপতের মৃত্যুর পর তার কৃষি জমি তার দুই ছেলে নাথু ও সন্তোষের মধ্যে ভাগ হয়। সন্তোষ তার অংশ কোনো বহিরাগতকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এর বিরুদ্ধে নাথু আদালতে মামলা করেন এবং ধারা 22 অনুযায়ী জমি ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দাবি করেন। ট্রায়াল কোর্ট ও হাইকোর্ট নতুর পক্ষে রায় দেন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখেন। তো ভিডিওর শুরুতে আমরা যে মামলাটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই মামলাটির পুরো বিবরণ হলো এক ব্যক্তি ছিল যার নাম লাজপত। তার মৃত্যুর পর তার কৃষি জমি তার দুই ছেলে ভাগাভাগি করেন এবং তার দুই ছেলের নাম ছিল নথু ও সন্তোষ। তো সন্তোষ সিদ্ধান্ত নেন তার অংশ কোনো বহিরাগত বা তার কোনো গ্রামের একটি ব্যক্তিকে বা বাইরের কোনো ব্যক্তির কাছে তার অংশ বিক্রি করে দেবেন। তো সন্তোষের বিরুদ্ধে তার ভাই নথু আদালতে মামলা করেন এবং নথু যে মামলাটি করেন সেই মামলাটি হলো ধারা 22 অনুযায়ী। এরপর ট্রায়াল কোর্ট ও হাইকোর্ট নতুর পক্ষে রায় দিয়ে দেন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও এই রায়টিকে বহাল রাখেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম, যদি আপনি আপনার পৈতৃক সম্পত্তি বা জমি জায়গা বিক্রি করতে চান, তাহলে প্রথমে আপনি আপনার ভাইয়ের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে যাবেন। যদি আপনার ভাই আপনার অংশটি বা আপনার জমি বা আপনার সম্পত্তি নিতে না চান, তাহলে আপনি আপনার গ্রামের বা বাইরের কোনো লোকের কাছে আপনার সম্পত্তি বা অংশ বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই রকম জমি জায়গার সম্পর্কিত ভিডিও পেতে বা নতুন নতুন অন্যান্য ভিডিওর আপডেট পেতে। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।